এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 15 নম্বর অধ্যায়ের কোষে দেখি 15.1-এর 15 নম্বর অঙ্ক থেকে 15 নম্বর থেকে সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে। চ্যানেলটিতে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে প্রতিটি অধ্যায়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা ও প্রশ্নোত্তর থাকবে। ধীরে ধীরে সেই ধরনের ভিডিওগুলো আপলোড করা হবে। তো চ্যানেলটাতে তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট দিবে এবং বেল নোটিফিকেশান অন করে রাখবে। এবং এরকম যে একটা চ্যানেল আছে যেখানে বিনামূল্যে সমস্ত শ্রেণীর সমস্ত বইয়ের প্রতিটি অধ্যায়ের ভিডিও পাওয়া যায়, এই তথ্য বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করার পরামর্শ দেবে। তাহলে শুরু করা যাক 15 নম্বর অধ্যায়। 15 নম্বর দাগের প্রশ্নটা কি বলা হচ্ছে? মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9:5, পরিসীমা 140 মিটার। মৌসুমীরা হলঘরের মেঝেতে 20 সেমি গুণিত 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চায়। প্রতি 100 টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে হিসাব করি। তাহলে মৌসুমীদের বাড়ির হলঘরটা কেমন? আয়তাকার। দৈর্ঘ্য ও প্রস্থের মাপটা দেওয়া নাই, কিন্তু অনুপাতটা দেওয়া আছে। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 9:5, পরিসীমা 140 মিটার। আর ওদের হলঘরের মেঝেতে যে টালিগুলো বসানো হবে সেগুলো আয়তাকার টালি বসানো হবে এবং সেই টালির মাপও এখানে দেওয়া আছে, যে 25x20 সেমি। তাহলে যে প্রতি 100 টালির দাম 500 টাকা হলে কত মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে। আগে আমাদেরকে দেখতে হবে যে টালি কতটা লাগবে, টালি প্রয়োজন কটা সেটা বের করতে হবে। তো আমরা প্রথমে এই দৈর্ঘ্য প্রস্থের অনুপাত থেকে প্রথমে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ বের করব, তারপরে সেটার থেকে হলঘরের ক্ষেত্রফল বের করব, তারপরে এই হলঘরের ক্ষেত্রফল বের করার পর টালির ক্ষেত্রফল বের করব এবং সেই টালির ক্ষেত্রফল দিয়ে ঘরের ক্ষেত্রফলকে ভাগ করে দেব। তাহলেই পাওয়া যাবে টালি কটা লাগবে। তারপরে ঐকিক নিয়মে 100টা টালির দাম এত টাকা হলে ওই টালি, যে টালিটা প্রয়োজন তার দাম কত হবে সেটা সহজেই আমরা পেয়ে যাব। চলো শুরু করি। প্রথমে আমরা হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতটা লিখে নেব। হলঘরের দৈর্ঘ্য অনুপাত প্রস্থ সমান সমান 9:5। আমরা একটা ছবি তৈরি করে নিই। এইটা হলো আমার আয়তাকার হলঘরের মেঝে, যার দৈর্ঘ্যর দিক আর প্রস্থের দিকের অনুপাত হচ্ছে 9:5। এখানে কিন্তু দৈর্ঘ্য 9 মিটার, প্রস্থ 5 মিটার এরকম বলা যাবে না, অনুপাত দেওয়া আছে এখানে। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থের কি করতে পারি দেখি। ধরি হল ঘরের দৈর্ঘ্য 9x ও প্রস্থ 5x মিটার। তাহলে এইটা হলো 9x মিটার আর এইটা হলো 5x মিটার। তাহলে এবার আমরা কি করব? এই দুটোকে, দৈর্ঘ্য আর প্রস্থকে কাজে লাগিয়ে হলঘরটির পরিসীমা বের করব। কেননা বইয়ে হলঘরের পরিসীমা 140 মিটার লেখা আছে। তো ওটা লিখে নিই। হলঘরটির
ঘরটির পরিসীমা 140 মিটার। আচ্ছা দেখো, এই যে হল ঘরের পরিসীমা অর্থাৎ এই 4টে বাহুর যোগফল কত বলেছে? 140 মিটার। আচ্ছা, আমরা নিজেরা এই বাহু 4টের যোগফল বের করে দেখি তো কত হচ্ছে। মানে এই মাপগুলো, এই যে দৈর্ঘ্য 9x মিটার, প্রস্থ 5x মিটার, এইগুলো দিয়ে এর যে এই হল ঘর তার পরিসীমা বের করে দেখি। তাহলে আমরা নিজেরা একটা পরিসীমা বের করে দেখি। তাহলে লিখব যে শর্তানুসারে আমরা জানি যে আয়তাকার চিত্রের, এই চিত্রটা দেখো আয়তাকার চিত্রের পরিসীমার সূত্র কি হয়? 2 গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা করলে কি পাবো? আমরা পরিসীমা পাবো। তো বইয়ে পরিসীমা দেওয়া আছে 140 মিটার। তাহলে আমি যে পরিসীমাটা পাবো তার সঙ্গে কি এই 140 মিটারের কোনো সম্পর্ক নেই? আছে। কেননা আমরা যে চিত্রটার পরিসীমা বের করব আর বইয়ে যে পরিসীমাটা দেওয়া আছে সেটা কিন্তু একই চিত্রের পরিসীমা দেওয়া আছে, আলাদা আলাদা দুটো চিত্রের পরিসীমা দেওয়া নয়। কিন্তু এখানে চিত্র দুটো একটাই, আমরা এটা নিজে থেকে বের করব পরিসীমা, আর এটা বইয়ের দেওয়া পরিসীমা, ওদের দেওয়া পরিসীমা। তাহলে আমরা কি করব? ওদের দেওয়া পরিসীমা আর আমার পরিসীমা যেহেতু সমান হবে, কারণ একই চিত্র, তাহলে এখানে লিখে ফেললাম। বা 2 দৈর্ঘ্য এখানে কত আছে? 9x আছে। প্রস্থ কত আছে? প্রস্থ আছে 5x, সমান সমান 140। বা 2 গণিত এই 9 আর 5 যোগ করলে 14x সমান সমান 140। বা x সমান সমান, হাওয়াতে খুব অসুবিধা করছে, গরমের দিনে ভিডিওটা বানানো হচ্ছে। তাহলে 140 বাই এই যে এই চলের পাশে যে সংখ্যাগুলো আছে সব ধ্রুবক, এগুলো আছে গুণাকারে। এখানে নাই মানে গুণ চিহ্ন আছে, তো সেই গুণাকারের সহগগুলো এদিকে ভাগাকারে চলে আসবে, দিয়ে হয়ে যাবে নিচে। তো 14 দিয়ে এটা কাটলে কত হবে? 10 হবে। আর 2 দিয়ে 10কে কাটলে কত হবে? 5 হবে। তোমরা নিশ্চয়ই কাটাকুটি শিখেছ। কাটাকুটি অর্থাৎ লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকার যারা জানো না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। x সমান 5। এবার যারা কাটাকুটি বা লঘিষ্ঠ আকার জানো না তাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি 14 আর 140-এর কাটাকুটি করেছিলাম। তো 14 আর 140-এর এইভাবে লসাগু করো। তো লসাগু আমরা বের করব না, শুধু উৎপাদক বের করব। তো এটা 14 দিয়ে দিলাম। যেহেতু আমি লসাগু বের করছি না, তাই ইচ্ছা মতো যে কোনো সংখ্যা দিয়ে করা যাবে। 14কে 14 আর 10 14 140। তাহলে 14-র জায়গায় হলো 1 আর 140-এর জায়গায় হলো 10। দেখো, আমি 14 জায়গায় 1 লিখতে হয় না, লিখিনি, আর 140-এর জায়গায় 10 লিখেছি। এবার এই দুটো তো শেষ হয়ে গেল, তাহলে থাকলো 10 আর 2। এবার 10 আর 2-এর লঘিষ্ঠ আকার দেখি কত হয়। 10 আর 2, 2-এর ঘরে নামতা পড়লে দুটোই আসবে, তাই 5 দুগুণী 10, 2-কে 2। তাহলে এখানে 10-এর জায়গায় 5 আর 2-এর জায়গায় 1। দেখো, আমি 10-এর জায়গায় 5 লিখেছি আর 2-এর জায়গায় 1 লিখিনি, কেননা 1 লিখতে হয় না, বুঝেছ? তাহলে x সমান কত বেরোলো? 5 বেরোলো। এবার এরপরে কি করতে হবে? আমাদের দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 9x মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য সমান 9x অর্থাৎ 5। এক্সের মান যেহেতু পেয়ে গেছি, তাহলে দৈর্ঘ্য হলো 45 মিটার। এবার প্রস্থ কত হয় দেখা যায়। প্রস্থ কত ছিল? 5x ছিল। তাহলে 5 আর x অর্থাৎ কত পেয়েছি? এক্সের মান 5 পেয়েছি। তাহলে এক্সের জায়গায় 5 দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 25 মিটার। তাহলে আমরা এই জমিটির এই হলঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম।
এবার দেখা যাক কি করতে বলছে। টালি বসানো হবে, তাহলে টালি বসাতে গেলে কি বের করতে হবে? ক্ষেত্রফলের দৈর্ঘ্য প্রয়োজন পড়বে। তাহলে আমরা লিখব হল ঘরটির ক্ষেত্রফল। হল ঘরটির ক্ষেত্রফল। হল ঘরটির ক্ষেত্রফল যে কোনো আয়তাকার চিত্র হোক বা বর্গাকার চিত্র হোক, এর ক্ষেত্রফল বের করার একটাই সূত্র, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ। তাহলে দৈর্ঘ্য সমান 45 আছে আর প্রস্থ সমান 25 আছে। তাহলে এগুলো বসিয়ে দিলাম। পাশে ক্ষেত্রফল থাকলে বর্গ কথাটা লিখতে হবে। এবার এককটা যেহেতু মিটারে আছে, তাই আমরা মিটার লিখে দিলাম। এবার আমরা টালির ক্ষেত্রফল বের করব। আমরা দেখছি যে টালিগুলো কিন্তু মিটারের নেই, টালির সাইজ হচ্ছে সেমিতে দেওয়া আছে। টালির দৈর্ঘ্য হচ্ছে 25 সেমি আর প্রস্থ হচ্ছে 20 সেমি। তাহলে আমরা টালির দৈর্ঘ্যগুলোকে মিটারে নিয়ে যাব। তাহলে লিখব টালির দৈর্ঘ্য সমান 25 সেমি। এই সেমিকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। এটা ক্লাস 6-এ তোমরা শিখেছো, আশা করি তোমরা আমার চেয়ে হয়তো ভালো পারো। তো সেমিকে মিটারে করতে গেলে 100 দিয়ে ভাগ, অর্থাৎ এটা 100 দিয়ে ভাগ করলে হবে 0.25 মিটার। দেখো ছিল সেমি, করে দিলাম মিটারে। কি হলো? এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করে এটা ভাগফল হলো। এগুলো মুখে মুখে করা যায়, তোমরা খাতায় ভাগ করে দেখে নেবে। যদি কেউ গুণ ভাগ, সরল, ভগ্নাংশ এগুলো না পারো, নানা ধরনের যেগুলো ছোটোবেলায় আমরা শিখেছি সে ধরনের সমস্যারও এখানে ভিডিও আপলোড করা হবে, তোমরা ভালোভাবে দেখে নিও। এবার টালির প্রস্থ কত মিটার? টালির প্রস্থ হবে কত মিটার? টালির প্রস্থ মিটারে নেই, সেমিতে আছে। টালির প্রস্থ 20 সেমি। তাহলে এই 20 সেমিকে এবার মিটারে করতে গেলে কী হবে? 0.20 মিটার। এটা হলো আমার টালির প্রস্থ। টালির প্রস্থ সেমিতে ছিল, মিটারে নিয়ে এলাম। এবার আমরা এখান থেকে কী করব? টালির ক্ষেত্রফল। অতএব টালির ক্ষেত্রফল। টালির ক্ষেত্রফল কী করে বের করব? আমরা জানি টালি, দেখো দৈর্ঘ্যটা বেশি আর প্রস্থটা কম। টালি আয়তাকার, তাহলে টালির আকার যদি আয়তাকার হয়, আয়তাকার বা বর্গাকার যাই হতো, এর দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলেই ক্ষেত্রফল বেরোবে। তাহলে 0.25 একে গুণ করতে হবে 0.20 বর্গ মিটার। যেহেতু আমার মিটারে আছে তাই মিটার করলাম। এবার এইটা গুণ করলে কত হবে? 25 আর 2 গুণ করলে 500 হয়ে যাবে। আর এখানে দুটোর পর দশমিকের পর দুটো সংখ্যা, এখানেও তাই। তাহলে দুটো 4টে সংখ্যা। তাহলে এই জায়গাটায় একটা শূন্য দিয়ে এই জায়গাটায় দশমিক দিয়ে দিলাম। তাহলে দশমিকের পর 4টা সংখ্যা। তোমরা খাতায় গুণটা করবে, দেখবে এটাই আনসার আসছে। আমি মুখে মুখে করে দিলাম। এবার দেখো আমাকে বলেছে যে কতগুলো টালি লাগবে। আচ্ছা, আমাদের হল ঘরের ক্ষেত্রফল কত মিটার ছিল? হল ঘরের ক্ষেত্রফল এর আগের পেজে আমি বের করেছিলাম। আচ্ছা, এখানেই, ও আচ্ছা, এটা পুরোটা বের না করে এভাবে গুণাকারে রেখে দিয়েছি, অসুবিধা নেই। এইটা হচ্ছে আমার হল ঘরের ক্ষেত্রফল। গুণফলটা বের করলেও হতো, না করলেও অসুবিধা নেই, কেননা আমি ঠিক শেষের দিকে মিলিয়ে দিচ্ছি। কীভাবে দেখে নাও। এটা হচ্ছে আমার হল ঘরের ক্ষেত্রফল আর এটা হচ্ছে একটা টালির ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলের ভিতর এই যে ক্ষেত্রফল সেটা কতবার আছে ততটাই টালি লাগবে। তাহলে আমরা লিখব অতএব টালি প্রয়োজন
দেখো আমার হল ঘরের ক্ষেত্রফল হচ্ছে 45 × 25, আর টালির ক্ষেত্রফল হচ্ছে 0.0500। এটা হচ্ছে আমার হল ঘরের ক্ষেত্রফল, এটা টালির ক্ষেত্রফল। এই যদি কোনো সংখ্যা দেখা গেলো, আমি বললাম বলতো 6-এর ভিতর 2 কভার আছে, তাহলে 6-এর ভিতর 2 কভার আছে সেটা চেক করার জন্য 2 দিয়ে 6কে ভাগ করব। 3 বার আছে, দেখো 2 2 2, তাহলে 3 বার আছে, তাহলে ভাগ করে পেলাম। তো এখানেও তাই, এই যে এই ক্ষেত্রফলটা এর ভিতর কতবার আছে ততটাই টালি লাগবে, তাহলে এটা ভাগ করে দেবো। তাহলে এই দশমিক তোলার জন্য উপরে তুমি পাবে 1 2 3 4, 1 2 3 4, 4টে জিরো পেলাম। এবার এই জিরোগুলোর কোনো মূল্য থাকলো না, এই দুটো জিরো আর এই দুটো জিরো কাটা, তাহলে 5 দিয়ে এই যে 100 কাটলে 20 হয়। এবার 45, 25 আর 20কে গুণ করতে হবে, তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে অ্যান্সার। দেখি আমি গুণ করে নিই। গুণফল বেরোলো 22,500, 22,500টি। এই গুণভাগগুলো আমি ক্যালকুলেটরে করে নিচ্ছি, কেননা ভিডিওর ভিতরে এইসব গুণভাগ, ছোটো ছোটো গুণভাগ বা বড় গুণভাগ দেখাতে গেলে লেন্থ, ভিডিওর যে দৈর্ঘ্য সেটা বেড়ে যাবে। তাই ভিডিওর দৈর্ঘ্য যাতে বড় না হয় সেই জন্য আমি এই গুণভাগগুলো এসে করে নিচ্ছি ক্যালকুলেটরে, বা আমি অন্য জায়গায় খাতাতে করে শুধু অ্যান্সারটা দেখাচ্ছি। এবার প্রশ্নটা এখানে কী ছিল, মৌসুমীদের হলঘরে মেঝেতে টালি বসাতে কত খরচ হবে, খরচ বের করতে হবে। তা আমরা দেখব যে একটা টালির দাম কত, কিন্তু এখানে প্রশ্নতে একটা টালির দাম বলা নেই, বলা আছে 100টা টালির দাম। 100টা টালির দাম 500 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়মে চলে যাই, তাহলে 100টি টালির দাম 500 টাকা। 100টি টালির দাম 500 টাকা। এখান থেকে আমরা একটি টালির দাম বের করব। একটি টালির দাম তো 500 হবে না, কম হবে, কম হলে ভাগ হবে, তাহলে 500টা উপরে আর এই 100টা নিচে। এবার একটি টালির দাম হলো এত টাকা। এবার আমার টালির প্রয়োজন 22,500টি, তাহলে 22,500টি টালির দাম নিশ্চয় এত হবে না, অনেক বেশি হবে, তাই গুণ হয়ে যাবে। তাই 500/100, এই জিনিসটা, এই যে এই রাশিটা এখানে বসে গেল, এতে গুণ হবে, তো সাইডে গুণ দিয়ে বসে গেল। এই 100 দুটো জিরো, এর দুটো জিরো কেটে গেল, তাহলে 5 দিয়ে এই 500 দিয়ে এগুলোকে গুণ করে নিলাম, গুণ করে হলো, তাহলে এখানে যে গুণফল 500 আর 225-এর গুণফল সেটা হলো 1,12,500 টাকা। অর্থাৎ মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে খরচ হবে এত টাকা। এটা লিখে নিই। অতএব মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে 1,12,500 টাকা খরচ হবে। এটা হলো আমাদের অ্যান্সার। অঙ্কতে ফুল মার্কস পেতে এইভাবেই লিখে লিখে অঙ্ক করতে হবে। শর্টকাটে যদি রাস্তা ধরো, শর্টকাটের রাস্তা ধরলো, স্যারেরাও তোমাদেরকে শর্টকাট নাম্বারটা দিয়ে দেবে, ফুল মার্কস দেবে না। ফুল মার্কস নিতে গেলে এইভাবে পুরো লিখে লিখে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আবার রিওয়াইন্ড করে দেখে নেবে, বারবার দেখবে ঠিক মাথায় ঢুকে যাবে। পরের সমস্যাটা কি আছে দেখি। 16 নম্বর দাগে বলা হয়েছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে এত টাকা খরচ হয়। আচ্ছা দেখো, এই হল ঘরটা কিন্তু
দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার, আর এই দৈর্ঘ্যের হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে এত টাকা খরচ হয়েছে। আচ্ছা, মানে এখানে বলা হচ্ছে যে হল ঘরের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলে কার্পেট বিছোতে এত টাকা খরচ হয়েছে। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে খরচটা দেখো কমে গেছে, 1620 টাকা খরচ হতো। তাহলে হল ঘরের ক্ষেত্রফল বের করতে হবে। তো যেহেতু দৈর্ঘ্যটা বলা হয়েছে আর প্রস্থটা বলা হচ্ছে 4 মিটার কম হতো, তাহলে এটা হতো। তাহলে দেখা যাক সমস্যাটা কীভাবে সমাধান করা যায়। প্রথমে আমরা একটা হলঘর হলঘরটা আঁকবো না, কেননা হলঘরটা আয়তাকার না কেমন আকার বলেনি, তাই আমরা ধরে নেব যে হলঘরটির প্রস্থ x মিটার। ধরি হলঘরটির প্রস্থ x মিটার। এবার আমরা জানি বলা হয়েছে যে হলঘরটির দৈর্ঘ্য 18 মিটার। তাহলে হলঘরটির দৈর্ঘ্য সমান 18 মিটার। এবার হলঘরটির ক্ষেত্রফল কত লিখব? অতএব হলঘরটির ক্ষেত্রফল সমান, হলঘর হয় আয়তাকার হবে না হলে বর্গাকার হবে, ত্রিভুজাকার তো হবে না। তো হলঘরের ক্ষেত্রফল বললে কী সূত্র হবে? দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। আমি এর আগেই বলেছি যে আয়তাকার বা বর্গাকার যাই হোক, যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ হচ্ছে x, এই দুটো গুণফল করলে 18x বর্গমিটার হবে। এবার এই হলঘরের দৈর্ঘ্যটা একই থাকবে, কিন্তু প্রস্থটা 4 মিটার কমবে। তাহলে প্রস্থ 4 মিটার কমলে হলঘরের প্রস্থ হবে, আগে কত ছিল? আগে ছিল x মিটার, আর কমলো কত? 4 মিটার। তাহলে কমলে বিয়োগ হবে, তাহলে x মাইনাস 4 মিটার। দাঁড়িয়ে এবার দেখো হলঘরের দৈর্ঘ্য কিন্তু একই আছে, প্রস্থটা কমে গেছে। তাহলে হলঘরের ক্ষেত্রফল কিন্তু আর আগের মতো নেই, এখন হলঘরের ক্ষেত্রফল আলাদা হয়ে গেছে। তাহলে আবার হলঘরের ক্ষেত্রফল বের করবো। হলঘরের ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ হচ্ছে x মাইনাস 4 দিয়ে বর্গমিটার। এবার আমরা করব কি, প্রথমে এই ক্ষেত্রফল যখন ছিল তখন হলঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। আবার যখন এই ক্ষেত্রফল দিয়ে মানে যখন হলঘরের ক্ষেত্রফল এই আকারের হয়ে গেল তখন খরচটা কমে গিয়ে 1620 টাকা হয়ে গেল। তাহলে আমরা ঐকিক নিয়মের সাহায্য নিয়ে দেখব যে 18x বর্গমিটার, আচ্ছা লিখি তাহলে ভালো বুঝবে তোমরা। 18x বর্গমিটার, এটা x কিন্তু বর্গমিটার মেঝেই তো ঢাকবে, কার্পেট দিয়ে মুড়তে পারছে, কার্পেট দিয়ে 18x, 18 × 18 = 120, 120 × 120 = 120
খরচ হয় কত টাকা? যখন 18x বর্গমিটার ক্ষেত্রফল ছিল তখন এর খরচ হয়েছিল 2160 টাকা। এবার আমরা বের করব 1 বর্গমিটারে কার্পেট দিয়ে মুড়তে খরচ কত হবে। আচ্ছা, 18x বর্গমিটার কাপড় দিয়ে মুড়তে, এই কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় কিন্তু এত টাকা, আর 1 বর্গমিটারে তো এত টাকা হবে না, আরও অনেক কম হবে। তাহলে 2160 কমলে ভাগ হয়, তাহলে 18xটা নিচে বসে গেল। এবার এই যে হলঘরের নতুন ক্ষেত্রফল বেরোলো, হলঘরটা সাইজে একটু ছোট করে দেওয়া হলো, প্রস্থর দিকটা কমিয়ে দিয়ে এই যে নতুন ক্ষেত্রফল পেলাম। তাহলে এই যে ক্ষেত্রফল এখন তাহলে কত খরচ হবে? আচ্ছা, তাহলে আমরা বের করে নিই 18 × x - 4। আচ্ছা দেখো, 1 বর্গমিটারে এত টাকা হলে এই যে এত 18 × এত বর্গমিটার, এবারে কিন্তু খরচটা বাড়বে, কেননা সংখ্যাটা 1-এর থেকে বেশি, তাহলে বাড়লে গুণ হয়। তাহলে 2160/18x, খুব জ্বালাচ্ছে হাওয়াতে। তাহলে এই সংখ্যাটা, এই রাশিটায় আমি এখানে লিখে নিলাম। আর যেহেতু এটা বাড়ছে, এক বর্গমিটারে কার্পেট দিয়ে ঢাকতে এতটা খরচ হয়েছিল, এবার এত বর্গমিটারে বেশি খরচ হবে, তাই বেশি হলে সাইডে গুণ। আচ্ছা, 18, এখানে 18 আছে, একটু বুঝে নিও। 18 × x - 4, এটা ভালো করে বলে দিলাম, এখানে 18 আছে, ঠিক আছে। তো 18 × x - 4, এই যে এই রাশিটা এখানে লিখেছি। এবার এই 18 কেটে দাও, তাহলে পড়ে থাকলো কত? 2160 ইন্টু, এই যে ওপরে গুণ হয়ে যাবে, কেননা এটা লব এটা লব, তাহলে এখানে তো 18 নেই, তাহলে পড়ে থাকলো x - 4। আর এখানে হর কিছু নেই, মানে 1 আছে, এই 1-এর সঙ্গে x গুণ করলে x টাকা। আচ্ছা দেখো তো, যখন হলঘরের ক্ষেত্রফল কমে গেল তখন আমার খরচটা এত হবে মেঝে ঢাকতে। তো বইয়েও তো একটা টাকার পরিমাণ বলা আছে, যখন ক্ষেত্রফল এত হবে, মানে মেঝের সাইজ, যখন প্রস্থের সাইজ যখন 4 মিটার কমে যাবে, তখন কার্পেট দিয়ে ঢাকতে, অর্থাৎ ওর ক্ষেত্রফল বরাবর কার্পেট দিয়ে ঢাকতে 1620 টাকা খরচ হয়। আমরা এখানে একটা টাকা বের করলাম যে এই ক্ষেত্রফলে, এই মাপের মেঝের ক্ষেত্রফলে কার্পেট দিয়ে ঢাকতে এই টাকাটা খরচ হয়। আর বইও বলা আছে যে এই মাপের মেঝে দিয়ে ঢাকতে 1620 টাকা খরচ হয়। তাহলে কি ওরা ভুল বলেছে না আমি ভুল বলছি? না, যেহেতু মেঝে একই মেঝের কথা বলা হয়েছে, ওদের মাপটাও দেওয়া ঠিক, আমারটাও বের করা ঠিক, তাহলে আমরা লিখব শর্তানুসারে কি লিখব? এই যে আমার যে টাকাটা বের করলাম 2160 × x - 4/x, এইটা সমান 1620 টাকা। এবার শর্তানুসারে আমরা কি করব? এই বাদে কি করব? এইটা দিয়ে এটা গুণ, তাহলে তার আগে এটা গুণ করে দিই। 2160 আর x গুণ করলে 2160x, 4 দিয়ে 2160কে গুণ করলে কত হবে? 4 × 6 = 24, 4 4 × 21 = 84, আর 2 × 86, আর শূন্যটা ধরে নিলাম। তাহলে x, এই 2160 দিয়ে xকে গুণ করলে 2160x হলো, আর এটা গুণ করলে 8640 হলো, সমান সমান। এবার এটা বজ্রগুণ, কোনাকুটি গুণ, এই যে এটা লব আছে, লবের সঙ্গে এর হরের গুণ করলে 1620, বা 2160x - 16, আচ্ছা এখানে 1620x হবে, এটা গুণ করে 1620x সমান সমান, এই যে 8640, এই জায়গাটায় কী চিহ্ন ছিল? মাইনাস ছিল, এদিকে সমানের এদিকে এলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস লিখতে হয় না, লিখলাম না। এবার কি হবে? বা এই 2160x থেকে 1620x বাদ দিলে কত হবে? 2160x থেকে 1620x বাদ দিলে হবে
এই দুটো সংখ্যার বিয়োগ করলে হবে 540 এক্স সমান সমান 86 40। আচ্ছা, তাহলে কি হবে? এক্স সমান সমান 86 40 বাই, যেহেতু দেখো এই চলের সঙ্গেটা এই সহগটা গুণাকারে লেগেছিল, তাই এদিকে ভাগ আকারে চলে গেল। তাহলে এই জিরো কাটা 54 দিয়ে এটাকে ভাগ করলে, 54 দিয়ে 864কে ভাগ করলে হবে 16 বা এক্স সমান সমান 16। তোমরা এই ভাগগুলো করে দেখে নেবে। ভাগগুলো আমি দেখাচ্ছি না, কেননা এইসব দেখাতে গেলে প্রচুর ভিডিও বড় হয়ে যাবে, লেন্থ বেড়ে যাবে, তাই দেখাচ্ছি না। তাহলে হল ঘরের প্রস্থ আমরা পেয়ে গেলাম। অতএব হল ঘরের প্রস্থ সমান 16 মিটার। এবার কি বের করতে হবে? হলঘরটির ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, হলঘরের দৈর্ঘ্য বইয়ে বলা ছিল না 18 মিটার, তাহলে হলঘরের দৈর্ঘ্য 18 মিটার আর প্রস্থ 16 মিটার। তাহলে তো আমরা দেখতে পাচ্ছি হলঘরটা আয়তাকার, আর আয়তাকার চিত্র হোক বা বর্গাকার চিত্র হোক, ক্ষেত্রফলের একটাই সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে লিখব অতএব হল ঘরের ক্ষেত্রফল সমান সমান 18 গুণ 16 বর্গ মিটার। যেহেতু সব মিটারে আছে তাই মিটার লিখতে হবে। 18 আর 16কে গুণ করে কত হবে আমি দেখে নিচ্ছি। 18 ও 16-র গুণফল হবে 288 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে যদি কারো বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটাকে বারবার রিওয়াইন্ড করে দেখে নেবে। যদি তোমাদের কমেন্ট পাই তাহলে ভাববো যে আমার পরিশ্রম সার্থক হয়েছে। তোমরা ভিডিওটাকে দেখবে, লাইক করবে এবং শেয়ার করবে। দেখি পরের সমস্যায় কি বলা আছে। 17 দাগে কি বলা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। 17 দাগে বলা হচ্ছে একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। জমিটা আয়তাকার এবং তার যে কর্ণ তার দৈর্ঘ্য 15 মিটার। দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার। জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে জমিটার দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর বলেছে 3 মিটার, অর্থাৎ প্রস্থ যদি 1 মিটার হয়, দৈর্ঘ্য হবে তার চেয়ে 3 মিটারের বেশি, 4 মিটার। তাহলে এখানে আমরা প্রস্থটাকে x মিটার ধরবো আর দৈর্ঘ্যটাকে ধরবো x + 3 মিটার। এবার জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ জমিটির প্রস্থটা বের করব, দৈর্ঘ্যটা বের করব, তারপরে ওর ক্ষেত্রফল পরিসীমা তো সহজেই বেরিয়ে যাবে। তাহলে চলো একটা ছবি তৈরি করি এবং বুঝিয়ে দিই কীভাবে করতে হবে। তাহলে চলো ছবিটা আঁকি। প্রথমে জমিটা আয়তাকার বলেছে, তাই একটা আয়তাকারের চিত্র আঁকবো। আয়তাকারের চিত্র এঁকে নিলাম। তারপরে আয়তাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য বলা আছে 15 মিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা 15 মিটার লিখে দিলাম। এবার বলা হচ্ছে যে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর হচ্ছে 3 মিটার, তাহলে এই জায়গাটায় আমরা ধরি প্রস্থ সমান x মিটার। যদি এই প্রস্থটা x মিটার হয় তাহলে এদের যে অন্তর সেটা 3 মিটারের, অর্থাৎ এর আর এর মধ্যে 3 সংখ্যার পার্থক্য থাকবে। তাহলে এইটা হয়ে যাবে x + 3। তাহলে অতএব দৈর্ঘ্য হবে x + 3 মিটার। এবার কি করব আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, এবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, দৈর্ঘ্য আর প্রস্থকে কাজে লাগিয়ে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং কর্ণের দৈর্ঘ্যকে কাজে লাগিয়ে আমরা x এর মান বের করতে পারি। আচ্ছা দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা।
আরে তাই তো, এটা তো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্রকে কাজে লাগিয়ে এক্স এর মান সহজেই বের করতে পারি। চলো তাহলে পিথাগোরাসের উপপাদ্যটাকে কাজে লাগিয়ে দিই। পিথাগোরাস কি বলেছে? পিথাগোরাস বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান হবে √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখব শর্তানুসারে আমরা এই জমিটার একটা কর্ণের দৈর্ঘ্য বের করব। তো জমিটার কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে কি লাগবে? ভূমি স্কোয়ার। ভূমি কত? এই যে x+3 তার হোল স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্ব হচ্ছে এইটা এক্সের স্কোয়ার। তাহলে এইটা হলো আমার কর্ণের দৈর্ঘ্য। এই যে আয়তাকার চিত্র, তার কর্ণের দৈর্ঘ্য আমি এইভাবে বের করলাম। আচ্ছা, আমি যে কর্ণের দৈর্ঘ্য বের করলাম তার সঙ্গে তো এটা কোনো মিল দেখছি না। তার মানে কি এটা আলাদা? না, আমি যে চিত্রটার কর্ণের দৈর্ঘ্য বের করলাম আর বইয়ে যে চিত্রটার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সেটা কিন্তু একই চিত্র। তাহলে আমার দেওয়া কর্ণের দৈর্ঘ্য, আমার বের করা কর্ণের দৈর্ঘ্য এবং বইয়ে যে দেওয়া কর্ণের দৈর্ঘ্য সেটা কিন্তু সমান। তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম। বা এবার করব কি, প্রথমে আমি এই রুটটাকে তুলব। তো রুটটাকে তুলতে গেলে এদিকে স্কোয়ার হয়ে যাবে। তাহলে x+3 তার হোল স্কোয়ার প্লাস x² সমান এই রুটটাকে উঠিয়ে দিলে এদিকে হয়ে যাবে স্কোয়ার। আচ্ছা দেখো তো, এখানে এটাকে মনে মনে এ আর এটাকে মনে মনে বি ধরে a+b তার হোল স্কোয়ারের সূত্রতে কী পাই? a² পাই প্লাস 2a পাই, b পাই প্লাস b তার স্কোয়ার পাই। এটা হলো এটার সূত্র। এবার প্লাস x² কী পাই? x² পাই। এবার হচ্ছে সমান 15 স্কোয়ার করে কত পাই? 225। এবার বা x² প্লাস 3 দুগুণে 6x প্লাস 9 প্লাস x² সমান 225। আচ্ছা, এই x² বসে গেলো, এটা গুণ করে এখানে নেমে গেলো 6x, আর এটা 3² মানে 2 3 9, আর x² হয়ে গেল। x² যোগ করে দিব, বা 2x² প্লাস 6x প্লাস 9, আর এই সংখ্যাটা এদিকে নিয়ে যাব, তাহলে মাইনাস 225। এদিকে কিছুই থাকলো না, 0 হয়ে গেল, কেননা মাত্র 225 ছিল এখানে, সেটাও নিয়ে নিলাম। তাহলে এদিকে কিছু থাকলো না, তাহলে বা 2x² প্লাস 6x, এইটা হবে 225 থেকে 16 বাদ দিলে 200, এই 225 থেকে 9 বাদ দিলে হবে 216। তাহলে দেখো এখানে 225 বড়, তাই ওর চিহ্নটা এখানে দিয়ে দিলাম, সমান 0। এখানে 2 কমন আসবে, বা 2 যদি কমন নিয়ে নিই তাহলে হলো x² প্লাস 3x মাইনাস 108 সমান 0। বা আচ্ছা কী করলাম, এখানে 2x ছিল, 2 কমন নিয়ে নিলাম, 2x² ছিল, 2 বের করে নিলাম। এখানে দেখো 2 × 3x আছে, তাহলে 3 দুগুণে 6x পড়ে গেলো, 2 বের করে নিলাম, তাহলে 3x পড়ে গেলো। বা এইভাবে সহজভাবে বোঝার জন্য এটার সঙ্গে গুণ করলে এটা পেয়ে গেলো, এটার সঙ্গে গুণ করে এটা পেয়ে গেলো, আর এটা গুণ করলে এটা পেয়ে যাবে। তাহলে এই 2টা এদিকে এখানে গুণাকারে আছে, তাহলে ভাগাকারে চলে আসবে, আর 0-র সঙ্গে কারো গুণ ভাগ করলে 0 হয়ে যাবে। তাহলে x² প্লাস 3x মাইনাস 108 সমান 0। 2টা উঠে গেল, কেননা এদিকে এলে 2টা এর নিচে যেত, দিয়ে 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়ে যেত, তাই আমি ওই লাইনটা লিখলাম না। এবার এটা মিডিল টার্ম ফ্যাক্টর করব। এটা হচ্ছে 108 আছে, তাহলে আমরা 108কে ভেঙে কী পাবো? 108-এর উৎপাদক পাবো 9 আর 12। এবার আমাকে এই 12 আর 9 যোগ বিয়োগ করে মধ্যে যে 3x আছে সেটা মেলাতে হবে। তাহলে 12 আর 9 বিয়োগ করলে 3 হয়ে গেল, তাহলে এই প্লাসটা নামিয়ে দিলাম। তাহলে 12 বিয়োগ 9, যেহেতু 12 আর
9 বিয়োগ করে 3 আসছে, তাহলে দেখিয়ে দিলাম, এই এক্সটা এখানে দিয়ে দিলাম, -108 সমান 0। এবার দেখো, বা এক্স স্কোয়ার, এই এক্সটা এই দিকে মনে মনে কল্পনা করে নাও, তাহলে প্লাস এক্সের সঙ্গে 12 গুণ করলে 12x হবে, এই প্লাস এক্সের সঙ্গে -9 গুণ করলে -9x হয়ে যাবে, -108। এবার এই দুটো রাশির মধ্যে আর এই দুটো রাশির মধ্যে কি কি মিল আছে দেখি। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স বের করে নাও, তাহলে এখানে দুটো এক্স ছিল, একটা এক্স পড়ে থাকলো, আর এখানে 12x ছিল, এক্স চলে গেছে, তাহলে 12 পড়ে থাকলো, বিয়োগ 9 নিয়ে নিয়েছি, তাহলে এখানে এক্স পড়ে থাকলো, প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, এইটা মেলানোর জন্য এই বাইরে মাইনাস আছে, তার সঙ্গে এইটা নিজের ইচ্ছায় দিবে, এই চিহ্নটা নিজের ইচ্ছা, তাই বলে এমন কোনো চিহ্ন দিবে না যেন অপরের সঙ্গে এই দুটো গুণ করে অমিল হয়, এরকম দিবে না। প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস বসবে, যদি মাইনাস দিতাম তাহলে হতো না, কেননা মাইনাসে মাইনাসে প্লাস হতো, কিন্তু তো এখানে প্লাস নেই, এটা তুমি ইচ্ছা মতো দিতে পারবে, কিন্তু এটা চেঞ্জ করতে পারবে না। এবার 108কে ভেঙে আমি কটা উৎপাদক পেয়েছিলাম, একটা 9 আর একটা 12, তো 9 তো নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো কত, 12 সমান 0, বা এক্স ইন্টু, আচ্ছা এই দুটোর ভিতরে যে কোনো একটা এক্স প্লাস 12, আর এই যে বাইরে পড়ে থাকলো যেটা, সেটা এক্স মাইনাস 9 সমান 0। এবার দেখছি যে আমরা এরকম একটা মান পেয়েছি, চিন্তার কারণ নেই, করে দিচ্ছি। এখানে এক্স প্লাস 12 সমান আমি 0 লিখতে পারি, কেননা এই দুটোর গুণফল 0, তার মানে এটা সমানও 0, এটা সমানও 0 হবে, তাহলে এক্স প্লাস 12 সমান 0, তাহলে এক্স সমান -12 হলো, 12টা দিকে চলে গেলো, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেলো, এটা এক্স মাইনাস 9 সমান 0, তাহলে এক্স সমান 9 প্লাস 9। আচ্ছা এবার দেখো, আমরা এক্স মানে কি ধরেছিলাম, এক্স মানে ধরেছিলাম এই যে এক্স মানে ধরেছিলাম হলঘরটির প্রস্থ। আচ্ছা প্রস্থ কি মাইনাসে আসবে? কোনো কিছু পরিমাপ যেটা দৈর্ঘ্য, প্রস্থও তো একটা পরিমাপ করা হয়, 1 মিটার 2 মিটার, এটার কি মাইনাসে আসা সম্ভব? অসম্ভব, কেননা আমরা জানি যদি একটা সংখ্যা রেখা দিয়ে তোমাদেরকে বোঝায়, দেখো এইটা হচ্ছে 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, এই 3 থেকে কমে, ধরো আমি যদি এইটার মাপ নিতে বলি, তাহলে ধরো এটা 3 মিলিমিটার, এটা কমলো 2 মিলিমিটার, এটা কমলো 1 মিলিমিটার, এটা 0 মিলিমিটার, মানে কোনো মাপই নেই। এবার 0-র চেয়ে ছোটো হলে মাইনাস হয়, তাহলে এইদিকে তো পরিমাপই করা যাবে না, তাহলে প্রস্থের মাপ যে -12 সেটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়, এটা লিখতে হবে। তাহলে গ্রহণযোগ্য কোনটা? এইটা গ্রহণযোগ্য। তাহলে হলো কি, প্রস্থ সমান 9 মিটার। তাহলে আমরা এবার কি করব, প্রস্থ সমান যদি 9 মিটার হয়, তাহলে লিখে দিই এখানে, অতএব এখানে কিসের কথা বলা হয়েছে, জমির কথা বলা হয়েছে, জমিটির প্রস্থ সমান 9 মিটার। তাহলে জমিটির দৈর্ঘ্য কত হবে, অতএব জমিটির দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত ছিল, 3 মিটারের, তাহলে 9-এর সঙ্গে 3 যোগ করে দাও, তাহলে কত হলো, 12 মিটার। এটা হলো জমিটির দৈর্ঘ্য। এবার প্রশ্ন করেছি কি, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল। আচ্ছা জমিটা দেখো, প্রস্থ 9 মিটার আর দৈর্ঘ্য 12 মিটার, মানে দৈর্ঘ্যর দিকটা বেশি, প্রস্থর দিকটা কম, তাহলে এটা আয়তাকার, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র যেটা, সেটাই এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে জমিটির পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ
দিয়ে মিটার লিখতে হবে, কেননা এককগুলো মিটারে আছে। তাহলে 2 গণিত দৈর্ঘ্য কত 12 যোগ প্রস্থ কত 9 মিটার। তাহলে এটা হবে 2 গণিত 21 মিটার বা 42 মিটার। এটা হলো জমিটির পরিসীমা। এবার জমিটির ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে জমিটির ক্ষেত্রফলও বের করে দিই। জমিটির ক্ষেত্রফল সমান সমান, দেখো জমিটার ক্ষেত্রফল, কারো ক্ষেত্রফল মানে আয়তাকার চিত্র বা বর্গাকার চিত্র, বারবার একই কথা বলছি, ক্ষেত্রফল বের করতে গেলে কী করতে হয়, দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করতে হয়। তাহলে দৈর্ঘ্য কত মিটার আছে, দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার আর প্রস্থ কত মিটার আছে 9 মিটার। আর পাশে বর্গ কথাটা লিখবে আর একক যেটা আছে সেটা লিখবে, অর্থাৎ মিটারে আছে। 9 12 108 বর্গ মিটার। তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে আর বারবার ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নেবে। 18 দাগে কি বলা হয়েছে, 385 মিটার গুণিত 60 মিটার পরিমাপের একটা আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে হিসাব করি। তাহলে এটা ক্ষেত্রফলটা দেওয়া আছে আয়তাকার চাতালের। এবার ওই ক্ষেত্রফলের ভিতর কত বর্গমিটার সর্ববৃহৎ টাইলস ব্যবহার করা যাবে সেটা দেখতে হবে। তো দেখা যাক কীভাবে করা যায়। প্রথমে আমরা 18 দাগ কী দেওয়া আছে, চাতালের যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে। তাহলে আমরা লিখব আয়তাকার চাতালের ক্ষেত্রফল, আয়তাকার চাতালের ক্ষেত্রফল কী দেওয়া আছে, 385 গুণিত 60 বর্গ মিটার। এবার এই যে 385কে আমরা উৎপাদকে যদি ভেঙে নিই, তাহলে 385কে ভাঙলে পাবো, 5 দিয়ে ভাঙলে পাবো 77, আবার 7 দিয়ে ভাঙলে পাবো 11। এগুলো লিখে নেব, 5 গুণিত 7 গুণিত 11 গুণ চিহ্ন। এই 60কে ভাঙলে আমরা কি পাবো, 60, 5 দিয়ে ভাঙছি 5 12 60, 2 দিয়ে ভাঙলে 6, 2 দিয়ে ভাঙলে 3। তাহলে কি পেলাম আমরা, 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 বর্গ মিটার। এবার এখানে দেখছি এই 5 আর 5, এই 5-এর জোড় আছে, বাদবাকি কিচ্ছু নেই। তাহলে আমাদের যে সর্ববৃহৎ টালির বর্গাকার টাইলস হবে সেটার ক্ষেত্রফল হবে 5 × 5। তাহলে লিখব সর্ববৃহৎ বর্গাকার টাইলসের ক্ষেত্রফল হবে 5 × 5 বর্গ মিটার। এর কতগুলি টালি লাগবে, তাহলে আমার টালি প্রয়োজন এর আগে একটা অঙ্কতে ছিল যে কোনো একটা ক্ষেত্রফলের ভিতর আর একটা, ধরো এটা মেঝের ক্ষেত্রফল আর এটা টালির ক্ষেত্রফল, তো এই মেঝের ক্ষেত্রফলের ভিতর এই ক্ষেত্রফলটা যতবার আছে ততটাই টালি ধরে, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে টালি প্রয়োজন হচ্ছে 385 গুণ 60 দিয়ে 5 গুণ 5 দিয়ে ভাগ, তাহলে 5 12 কত, 5 12 60, আর 5 দিয়ে এটা কাটলে কত হবে 77। 77 আর 12 গুণফল কত হবে, তাহলে হলো 924টি। তাহলে প্রশ্নটা গুছিয়ে লিখে নিই। তাহলে সর্ববৃহৎ
5x5 মাপের টাইলস ব্যবহার করা যাবে এবং 924টি টাইলস প্রয়োজন। তাহলে লিখব সর্ববৃহৎ পাঁচ ইন্টু 5 মাপের টাইলস 924টি লাগবে। তাহলে এই ভিডিওতে কষে দেখি 15.1-এর 18 দাগ পর্যন্ত করে দেওয়া হলো। বাকি ভিডিওগুলো অবশ্যই শীঘ্রই আসবে। আবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকন দাবিয়ে বন্ধুবান্ধবের মধ্যে এই চ্যানেলের নাম এবং লিঙ্ক শেয়ার করে দেবে। ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।